কেমন আছেন আপনারা? আজকে একটা আলোচিত বিষয় নিয়ে কথা বলি, যেটা এখনও শেষ হচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন, সেটা নিয়ে দুই দেশের মধ্যে মানে এখনও পর্যন্ত সবচেয়ে টপ খবর। কথা ছিল এই আগস্ট মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফর করবেন, এবং সেই অনুযায়ী দিল্লিও নাকি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিল, এবং তারা নাকি কিছু রুমও বুক করেছে, সেরকম খবর এসেছিল। কিন্তু বাংলাদেশ যখন হঠাৎ করে পরিবেশ সৃষ্টি হয়নি এই কথা বলে এই সম্ভাব্য সফরটা আপাতত যে বাতিল করলো, এটা নিয়ে দুই দেশের মিডিয়া খুব শোরগোল পাকাচ্ছে, এবং শুধু দুই দেশের মিডিয়া নয়, বিশ্বের অনেক মিডিয়াতেও এটা খবর এসছে। সো বাংলাদেশ ভারত ইস্যুটা আসলে এমন সেন্সিটিভ, এটা নিয়ে কথা বলা খুব কঠিন। আপনি যদি আপনার কথা যদি নিরপেক্ষ হয় তখনও এটা কঠিন, কারণ বাংলাদেশের মধ্যে এটা ভারতীয় দালাল এবং পাকিস্তানি দালাল দুই পক্ষ এমন শক্ত অবস্থানে রয়ে গেছে যে এক পক্ষ চাইবে যে আপনি ভারতের বিরুদ্ধে কথা বলেন, আরেক পক্ষ চাইবে আপনি পাকিস্তানের পক্ষ নেন কিংবা ভারতের বিরোধিতা করেন। এই দুই পক্ষের অবস্থান আমি মনে করি যে এটা ধান্দাবাজি, এদের মধ্যে দেশপ্রেম বলে কিছু নাই। এরা বাংলাদেশ প্রথম এটা মানতে চায় না। এরা এই দেশে বসবাস করেও আটকে পড়া পাকিস্তানি কিংবা আটকে পড়া ভারতীয়। যাই হোক, আসেন কিছু প্রশ্ন উত্তর আকারে আমি বিষয়টা একটু ব্যাখ্যা করে আপনাদের কাছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, ভারতের হাতে কি এখনও বাংলাদেশের উপর আগের মতোই প্রভাব বা কূটনীতিক চাপ প্রয়োগ করার ক্ষমতা আছে, যেটা শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম, নাকি গত 2 বছরে এই যে দর কষাকষির পরিসর এবং কৌশলগত সক্ষমতা বেড়েই চলছে বাংলাদেশের, বা বেড়েছে? দেখুন, উত্তর যদি আমাকে প্রশ্ন যদি যা করেন, আমি উত্তরটা দেব যে ভারতের প্রভাব বা লেভারেজ একেবারে শেষ হয়ে গেছে, এমনটি ভাবাটা বাস্তবসম্মত নয়। কেন? অর্থনীতি বলেন, ভৌগোলিক অবস্থান বলেন, বা কানেক্টিভিটির বিচারে ভারত একটি বড় প্রভাবশালী রাষ্ট্র সবসময় থাকবে। তবে গত 1 বছরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে পরিবর্তনের পর দর কষাকষির প্রেক্ষাপট অনেকটাই বদলে গেছে, আমি এটা মনে করি। মাল্টি অ্যালাইনমেন্ট বা কৌশলগত বহুমুখীকরণের প্রশ্ন আসলে বলবো যে ঢাকা এখন শুধু একক কোনো রাষ্ট্রের উপর নির্ভর না করে চীন, আমেরিকা বা এই পশ্চিমা বিশ্ব বা বৈশ্বিক নানা অংশীদারের সঙ্গে কাজ করছে, এবং সম্পর্কটা একটু ভারসাম্যপূর্ণ অবস্থায় চেষ্টা করছে। এতে করে ঢাকার কৌশলগত সুযোগ এবং স্পেস কিন্তু বেড়েছে। সম্পর্কটা আসলে এই দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা উপরে নির্ভর করছে। কারণ ভারতকে বুঝতে হবে যে দক্ষিণ এশিয়ায় তাদের ট্রানজিট, নিরাপত্তা এবং উত্তর পূর্ব রাজ্যগুলোর স্থায়িত্বের জন্য একটি স্থিতিশীল এবং বন্ধুভাবাপন্ন বাংলাদেশ খুবই প্রয়োজন। ফলে চাপ প্রয়োগের চেয়ে এখন দুই পক্ষকেই সমান গুরুত্ব দিয়ে আলোচনা টেবিলে বসতে হবে, কথা বলতে হবে। যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় বলেছিলেন যে আমি ভারতকে যা দিয়েছি সব মনে রাখবে, এইটাই উনি বলেছিলেন। শেষ লাইনটা অনেকে বলেন না, যে মনে রাখবে মানে হচ্ছে ভারতের যে এই নিরাপত্তাটা 7 রাষ্ট্রের তিনি দিয়েছিলেন ক্ষমতায় থাকাকালে। সীমান্তে কোনো ওই ধরনের কোনো গোলযোগ হয় নাই। ভারত এটা নিয়ে অনেক শান্তিতে ছিল। তো দিল্লির জন্য এটা কতটা কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এখন, সেটা যদি প্রশ্ন করেন, ভারত কি এই বিষয়টিকে বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক রাখার জন্য একটা বড় বাধা হিসাবে দেখছে কিনা, যেটা এখন বললাম যে তারেক রহমানের সফরটাকে। সো এটা বলার অপেক্ষা রাখে না যে এটি অবশ্যই দিল্লির জন্য একটা বড় ধরনের ভারসাম্যের পরীক্ষা। তারেক রহমানের সফর, আরেক দিক দিয়ে শেখ হাসিনা সেখানে অবস্থান। সো শেখ হাসিনা তাদের দীর্ঘদিনের সম্পর্ক, যেটা আমি আগে বলেছিলাম যে তারা সীমান্ত সুরক্ষার বা নিরাপত্তা রাখার ক্ষেত্রে শেখ হাসিনা অনেক সহযোগিতা করেছিলেন। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে বর্তমান বাস্তবতায়, জন আকাঙ্ক্ষা বিবেচনায় ভারত একটা রাজনৈতিক অবস্থান তাকে নিতে হচ্ছে। সো এই অবস্থায় জনমনে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যা প্রাতিষ্ঠানিক সম্পর্ক বা স্বাভাবিক করার ক্ষেত্রে একটি প্রত্যক্ষ বাধা হিসাবে আসছে শেখ হাসিনার ভারতে অবস্থানটা। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই আইসিটির এই মামলায় শেখ হাসিনার যে সাজার বিষয়টা, তারপরে সেখানে অবস্থান করে বক্তব্য দেওয়ার বিষয়টা যদি এখানে কোর ইস্যু হয়ে দাঁড়ায়,
যে ভারত যদি বাংলাদেশের জনগণের সঙ্গে দীর্ঘমেয়াদী এবং সুদৃঢ় সম্পর্ক চায়, তবে একজন সাবেক রাজনীতিবিদের এই তাৎক্ষণিক অবস্থানের চেয়ে ঢাকার সার্বিক কূটনীতিক সম্পর্ককেও তাদের একটু অবহেলা করার কোনো সুযোগ নাই। তাদের কৌশলগত স্বার্থেই তাদের দুইটা দিকেই রক্ষা করতে হবে। একদিকে শেখ হাসিনা, একদিক দিয়ে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিক থেকে তাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। এখন 3 নম্বর প্রশ্ন আসছে যে ঢাকার এই অবস্থানে দিল্লি কি একটি বৈধ যৌক্তিক কূটনৈতিক দর কষাকষি হিসাবে দেখছে, নাকি এটা মনে হচ্ছে যে একটা রাজনৈতিক চাপ, রাজনৈতিক কৌশল তারেক রহমান সরকারের? দেখুন, দিল্লি প্রাথমিকভাবে এটিকে রাজনৈতিক চাপ হিসেবে দেখতে পারে, কিন্তু একটা সার্বভৌম রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে দেখলে, যে নিজ দেশের আভ্যন্তরীণ রাজনীতি, স্থিতিশীলতা, জনগণের প্রত্যাশা, এগুলোকে যদি বিবেচনা করে, বাংলাদেশ সরকারও কিন্তু রাইট পয়েন্টে আছে বাংলাদেশের নীতিগত অবস্থানে। উচ্চ পর্যায়ের কোনো বৈঠক বা শীর্ষ সফল করতে হলে তার আগে একটি অনুকূল পরিবেশ এবং ইতিবাচক পরিবেশ দরকার আছে। এটা বাংলাদেশ যেটা দেখিয়েছে সেটাকে অস্বীকার করার উপায় নাই। তো এখন আপনারা পরিবেশ না বানিয়ে সফর করলেন, ছবি তুললেন, নাম সর্বস্ব একটা যাওয়া আসা হলো, তখন তো এখানে প্রশ্ন আসবে, তাহলে তারেক রহমান দিল্লি গিয়ে কী পেলেন, চীন গেলে কী পেলেন? এগুলো তো স্বাভাবিকভাবে তখন প্রশ্ন আসে। যখন চীন সফর করেছিল তখনও উঠেছিল। সো কোনো বাস্তব সমাধান তাহলে আনবে না যদি তারা পরিবেশটা সেরকম ঠিক না হয়। দিল্লি যদি একটি ফলপ্রসূ এবং টেকসই সম্পর্ক চায় বাংলাদেশের সাথে, তবে ঢাকার এই কূটনৈতিক বার্তাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করা আমি মনে করি যে বুদ্ধিমানের কাজ হচ্ছে। 4 নম্বর একটা প্রশ্ন আপনারা যদি করেন, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ভারত সফর যদি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়, যদি হয়ে যায়, আসলে এটি কি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জমে থাকা বরফ গলানোর ক্ষেত্রে কোনো উদ্যোগ নেবে কিনা, আইস ব্রেকিং কিছু হবে কিনা, নাকি এর মাধ্যমে দিল্লি এবং ঢাকার যে সম্পর্কের ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ, পারস্পরিক সম্পর্ক পরিচালনার নিয়ম নতুনভাবে নির্ধারিত হতে পারে? সো আমি বলবো, কেবল বরফ গলানো, আইস ব্রেকিং যেটা বলছি, ছবি তোলার সফর, যে এখনকার বাস্তবতায় দ্বিপাক্ষিক জটিলতা মিশবে না। এটার জন্য আসলে একটা পরিবেশ দরকার, দুই পক্ষের একটা আস্থার দরকার। যদি সফরটি হয়, তবে এটি ঢাকা দিল্লি সম্পর্কের ক্ষেত্রে আবার একটা নতুন রুল অফ এনগেজমেন্ট আমি বলবো, যে চালিকা শক্তি হিসাবে নির্ধারণ করবে। দুই নেতা পরস্পরে বসবে, দুই নেতা যদি বসে, মোদি এবং তারেক রহমান, অবশ্যই বডি ল্যাঙ্গুয়েজে তাদের পরিবর্তন আসবে, ভুল বোঝাবুঝির একটা অবসান হবে, এবং এই যে নেতাকেন্দ্রিক বিশেষ সম্পর্ক দিল্লি বজায় রাখছে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সাথে সম্পর্কটা, সেটা তখন রাষ্ট্র টু রাষ্ট্র বা স্টেট টু স্টেট স্তরে গিয়ে প্রতিষ্ঠা হবে, এবং এর মাধ্যমে বাণিজ্য, আমাদের সীমান্ত সুরক্ষা করা, নদীর অববাহিকার পানি বন্টন এবং আঞ্চলিক নিরাপত্তার নতুন নিয়মাবলী এখানে নির্ধারিত হতে পারে। বিশেষ করে আমাদের কয়েকটা পানি চুক্তির খুব জরুরি হয়ে গেছে, কয়েকটা নদীর পানির বিষয়টা। আরেকটা বিষয়, 5 নম্বর যে প্রশ্নটা আপনি করতে পারেন, যে গত কয়েক মাসে যে দর কষাকষির যে সম্পর্ক বা কূটনীতি ঢাকা এবং দিল্লির মধ্যে চলছে, যে এটাতে শেষ পর্যন্ত বাংলাদেশকে কি ছাড় দিতে হবে, নাকি সম্পর্ক স্বাভাবিক করতে ভারতকেই তুলনামূলকভাবে বেশি ছাড় দিতে হবে? আসলে ছাড় দেওয়াটা কার বেশি জরুরি হয়ে গেছে এখন? ভারত কিন্তু মানে এমনভাবে লেগেছে যে তারেক রহমান যেতেই হবে, কিন্তু তার যাওয়াটা আবার বাংলাদেশ মনে করছে আমি ফলপ্রসূ যদি না হয়, কিছু না গিয়ে তো লাভ নাই। সো আমি বলবো যে কূটনীতিতে এই একচেটিয়া জেতা বা একচেটিয়া ছাড় দেওয়ার যে বিষয়টা, সেটা এখন আর নাই আধুনিক কূটনীতিতে। সমীকরণটা হচ্ছে যে এখন এমন দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈশ্বিক রাজনীতির গতি প্রকৃতির উপর নির্ভর করছে আসলে ছাড় দেওয়া না দেওয়াটা। আমি কতটুকু ছাড় দেবো, আমি কতটুকু সহনশীলতা থাকবো, কতটুকু নেব। ভারতের জন্য প্রয়োজন তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা, অর্থনৈতিক কানেক্টিভিটি বজায় রাখা, যেটা এখন তারা সুযোগ পাচ্ছে। বাংলাদেশের প্রয়োজন হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীল করা রাষ্ট্রটাকে, বাণিজ্যিক ভারসাম্য আনা, সীমান্তে শান্তি এবং আঞ্চলিক গ্রহণযোগ্যতা, এটা অনেক বেশি জরুরি বাংলাদেশে একটা গ্রহণযোগ্য অবস্থানে আছে আঞ্চলিকভাবে। সো উপসংহারে বা শেষে আমি বলবো যে ভারতের আঞ্চলিক নেতৃত্বের এই ভাবমূর্তি বজায় রাখতে হলে ঢাকাকে সম্মানজনক সমাধান এবং মর্যাদা দেওয়া জরুরি। এটি একটি নিছক
এক পেশে ছাড়ের বিষয় না। ভারতকে হয়তো আগের চেয়ে একটু বেশি নমনীয়তা এবং বাস্তববাদী মানসিকতা প্রদর্শন করতে হবে। এই শেষের পরেও আরেকটা শেষ বলল যে দুই দেশের সম্পর্কটা যেন যে শেখ হাসিনা কেন্দ্রিক না হয়ে যায়, কোর পয়েন্টটা যে শুধু শেখ হাসিনা না হয়ে যায়। কারণ আমাদের দুই দেশের সম্পর্ক অনেক প্রাচীন এবং এই সম্পর্ক আমরা প্রতিবেশী হিসাবে একজন অপরকে যেহেতু ফেলতে পারছি না, তাহলে এটা দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। এটা শুধুমাত্র একটা নির্দিষ্ট পয়েন্টে আটকে থাকলে হবে না, সেটা ভারতেরকেও ছাড় দিতে হবে, বাংলাদেশকেও ছাড় দিতে হবে। ধন্যবাদ যারা এতক্ষণ দেখছিলেন, ধৈর্য ধরে এত কঠিন কঠিন কথা শুনছিলেন।